ঠিক আছে, আমার তাহলে শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, জোরে শোনা যদি কোনো কিছু আমি আগে যখন ওই এটা কি বলে তোমরা যে রিভিউ দিয়েছিলে সেখানে দেখেছিলাম অনেকে বলছে যে কথা শোনা যায় না, ধীরে শোনা যায়। তা সেটা ক্লাসের মধ্যে জানাবে, ঠিক আছে? আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আমরা তাহলে যেটা শুরু করবো সেটা হচ্ছে ওয়েভস অ্যান্ড ভাইব্রেশনের যে ফার্স্ট পার্টটা, যে ফার্স্ট সেগমেন্টটা, সেখানে অসিলেশন বিষয় কিছু আছে এবং অসিলেশনের অনেকগুলো পার্টের মধ্যে, যেমন ওখানে তোমাদের পড়তে হয় ফার্স্টে এসএইচ ও কি আছে, তারপর ড্যাম্পড হারমোনিক অসিলেটর আছে, তারপর ফোর্সড ভাইব্রেশন আছে। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট হচ্ছে লেখা? হ্যাঁ, ঠিক আছে। ওই একটু নিবটা একটু বড় কর পেনের। ফাইন। হ্যাঁ হ্যাঁ, এটা বেটার। ঠিক আছে, তাহলে আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে শুধু এসএইচও এর পার্টটা বলবো, সো বলবো না, মানে জাস্ট একটা ডিসকাশন হবে। কারণ এসএইচও পার্ট তো অনেকটা 12-এ থাকতো, যেখানে অবশ্য আমরা কোনো ডাইরেক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতাম না, কিন্তু সামান্য পার্ট থাকতো এবং তার মোটামুটি বিশেষ ধারণা আছে যে কিভাবে কি হয়। তো যেখান থেকে শুরু করবো, যে আমরা কেন স্টাডি করবো এটা, এসএইচও বা যে কোনো অসিলেশন স্টাডি করার কারণটা কি? শুধু কি এমনি কারণ যে একটা কোনো মেকানিক্যাল সিস্টেম তার অসিলেশন কি হচ্ছে না হচ্ছে এটা স্টাডি করার কি মূল উদ্দেশ্য, নাকি আরো কোনো বিশাল বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে? তাহলে মোটিভেশনটা যেটা হচ্ছে, অসিলেশন শুধুমাত্র কোনো মেকানিক্যাল সিস্টেমের প্রপার্টি না, অসিলেশন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। যেমন সাপোজ মানে আমরা যেখানে আছি তার অসিলেশন ছাড়া কিছু হচ্ছেই না। যদি স্মল স্কেল থেকে বলি, স্মল স্কেলে যেমন অ্যাটমিক ভাইব্রেশন আছে, অ্যাটমিক ভাইব্রেশন থেকে শুরু করে তারপর আমরা যে ফোনটা ইউজ করছি, ফোন করছি, বা এই এখন যে ক্লাস চলছে, এই যে এই ক্লাসটা ট্রান্সমিট হচ্ছে, সবকিছু তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই হচ্ছে। সেটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা অসিলেশন। তারপর ওই যখন হিগস পার্টিকেল পাওয়া গেল, সেটা ছিল গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে অসিলেশন। এছাড়াও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও জানি, সেখানে প্লাগ স্ট্রিং, স্ট্রাক স্ট্রিং, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেভাবেই তৈরি হয়। তারপর কথা বলছি, কথাটা শোনা যাচ্ছে, সেইটাও একটা এয়ার মিডিয়ামের মধ্যে ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়াও যে গ্যালাকটিক রোটেশন বা এই সোলার সাইকেল, এগুলো তো একরকম অসিলেশন। হার্ট বিট, সেটা নির্দিষ্ট রিদমের মধ্যে হয়ে থাকে, সেগুলো একরকম অসিলেশন। তাহলে অসিলেশন যে ফেনোমেনাটা, সেটা কিন্তু মোর জেনারেল দ্যান এনিথিং এলস। সুতরাং সেটা যদি জানতে, একটা জিনিস স্টাডি করলে বাকিগুলোর প্রপার্টিও বোঝা যেতে পারে। সুতরাং এই মোটিভেশন থেকে আমরা অসিলেশনটা স্টাডি করবো। আচ্ছা, মোটিভেশন থেকে ক্লিয়ার হলো? মানে মূল বক্তব্য হচ্ছে অসিলেশন ইজ ইউনিভার্সাল ইন এভরি কেসেস। ঠিক আছে? হ্যাঁ। Guys, যদি হয়ে থাকে, এবার কয়েকটা সিস্টেমের মধ্যে ঢুকছি জাস্ট। আমি প্রথমে কয়েকটা এক্সাম্পল দেখাবো, তারপর সেখান থেকে বলতে চেষ্টা করবো যে কেন এটা সিস্টেমগুলো আলাদা হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটা যে প্রপার্টিটা আমরা ফেনোমেনাটা স্টাডি করছি সেটা একই। তো যাই হোক, এটা হলো সেকেন্ড যেটা দেখবো, সেটা দেখবো মাস স্প্রিং সিস্টেম দেখবো। সাপোজ একটা বল আছে যা, এর মাস যদি এম হয়, একটা স্প্রিং দিয়ে অ্যাটাচড আছে,
এবং এর ন্যাচারাল লেন্থটা হচ্ছে x0। যখন কোনো রকম এক্সটেনশন করা হয়নি বা কম্প্রেশন করা হয়নি তখন তার রেস্ট লেন্থটা হচ্ছে x0। তাহলে এটা যদি স্টাডি করতে হয় কি করবো আমরা, এটাকে সামান্য পার্ট করবো এবং তার ফলে যদি কোনো রকম মোশন হয় সেই মোশনটা কেমন এবং কি সেটা দেখার চেষ্টা করবো। তাহলে সব থেকে আগে যেটা করতে হবে, যেটা জানতে হবে, এই যে বডিটা, আচ্ছা এটা কিন্তু আইডিয়াল স্প্রিং। আইডিয়াল স্প্রিং বলতে যেটা বলা হচ্ছে, আইডিয়াল স্প্রিং বলতে তার কোনো রকম মাস নেই বলছি, আর তার উপর কোনো রকম ড্যাম্পিং কাজ করবে না, মানে ইন্টারনাল অ্যাকশন রিয়াকশনের কারণে এর মধ্যে কোনো রকম ড্যাম্পিং কাজ করছে না, সম্পূর্ণ ইলাস্টিক ভাবে কাজটা হবে। তার এই একটা স্প্রিং কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে কে। তাহলে এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই পার্টিকেল, এই যে ববটা আছে সেটা যদি আমি সামান্য পার্ট আপ করি এক্স ডিরেকশনে, আমি যদি সামান্য পার্ট আপ করি এক্স ডিরেকশনে এক্স পরিমাণ, তাহলে এর উপর যে ফোর্স গুলো কাজ করবে সেই ফোর্স গুলো কি? কারণ ফোর্স ডায়াগ্রাম দিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ আদার দেন নিউটন মেকানিক্স আমরা কিছু জানি না এখন অব্দি। তাহলে এবার আমি প্রশ্ন করছি, এই যে ববটা আছে তার উপর কি কি ফোর্স কাজ করছে যদি আমি এটাকে এক্স ডিরেকশনে পার্ট আপ করি? এনিওয়ান? আরে এটা তো ইজি প্রশ্ন, মানে এটার উপর কি ফোর্স কাজ করবে? restoring force, ওকে, একটা রেস্টোরিং ফোর্স, সেটা কার জন্য আসছে ওটা? spring constant tension, রাইট। তাহলে এবার একটা ফোর্স আসছে সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। সেটার স্প্রিং এর জন্য আসলে এফএস লিখছি, সেটা ডিরেকশনটা কোন দিকে হবে? সেটা ভ্যালুটা কেমন হবে, সেটা এক্সপ্রেশনটা কি? minus kx, রাইট। আর সেটা হবে যেদিকে মুভ করছে তার উল্টো দিকে, যেদিকে আমি পার্ট আপ করলাম তার উল্টো দিকে কাজ করবে, তাই তো? সেই জন্যই মাইনাস সাইনটা আসছে। হ্যাঁ তাহলে এদিকে আমার স্প্রিং ফোর্সটা কাজ করছে, এছাড়া আর কোনো ফোর্স কাজ করবে? এছাড়াও ফোর্স কাজ করবে, কারণ এটা আমি একটা সার্ফেসের উপর রেখেছি, সেটা তো সার্ফেসটা আমি কোথাও অবশ্যই পৃথিবীর উপরে আছে, তাহলে গ্র্যাভিটি তো কাজ করবে না? তাহলে গ্র্যাভিটিটা নিচের দিকে কাজ করবে, তাই তো? হ্যাঁ তাহলে কি এই দুটোই, না আরো কোনো ফোর্স আছে এর উপর? নর্মাল ফোর্স কি কাজ করবে? রাইট। তাহলে নর্মাল ফোর্সও আসবে, তাহলে একটা গ্র্যাভিটির জন্য একটা ফোর্স হবে। নর্মাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? উপর দিকে অপোজিট টু গ্র্যাভিটি, এই ফোর্সটা কে ইম্পার্ট করছে? the surface, রাইট। তাহলে সারফেসটার উপর যেহেতু হয়েছে, সারফেসটাকে সারফেসের রিয়াকশন হিসেবে ওটা জেনারেট করছে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। এবার ঘটনা হচ্ছে এই যে যখন স্প্রিংটা আমি যখন এক্সটেন্ড করিনি তখনও কিন্তু এই দুটো ফোর্স কাজ করছিল, তাই তো? বাট তা সত্ত্বেও কিন্তু কোনো রকম মুভমেন্ট হচ্ছিল না, ববটা যেখানে ছিল, বক্সটা সেখানে সেটা স্থির ছিল। তার অর্থ কি, যে এই দুটো ফোর্স যেহেতু সেম বডির উপর অ্যাক্ট করছে এবং তারা পরস্পরকে ক্যান্সেল করছে, সেই কারণে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, ঠিক? তাহলে এফ জি
আর এফএন তাহলে ক্যান্সেল করে দিচ্ছে। যদি ক্যান্সেল করে দেয় সেই জন্য মুভমেন্টটা হচ্ছে না। তাহলে অনলি ফোর্স যেটা এর মোশনে কন্ট্রিবিউট করবে সেটা হচ্ছে আমার এই রেস্টোরিং ফোর্সটা। ঠিক। তাহলে তাই যদি হয় তাহলে এবার নিউটনস ল থেকে যদি আমি তাহলে লিখতে পারবো, নিউটনস ল কি বলেছিল, যেটা আমরা আগে থেকে পড়ে আছি, নিউটনস ল তাহলে এটা বলে, ঠিক তাই তো, এফ ইকুয়াল এম এ, রাইট? তাহলে আমি যদি এটা সম্পূর্ণ নিউটনস ল থেকে আসছে, এবার আমাকে ফোর্সের সাথে ইকুয়েট করতে হবে এটাকে। তো শুধুমাত্র কোন ফোর্সটা অ্যাড করছে সেটা হচ্ছে স্প্রিং ফোর্সটা বা স্টোরিং ফোর্সটা। তাহলে আমি যদি দুটোকে সমান করি তার জন্যই আমার যা মোশন হচ্ছে সেটার জন্যই আসছে, সেটা হচ্ছে এফএস। তাহলে এটা ভেঙে লিখলে কি হবে লিখতে হবে, যেহেতু আমার শুধুমাত্র এক্স ডিরেকশনে মুভমেন্টটা হচ্ছে, শুধু ওয়ান ডি মোশন হচ্ছে, তাহলে এটা লেখা যাবে অ্যাক্সিলারেশনটা ডি টু এক্স ডি টু। আর এফএস, এফএস যেটা বললে তোমরা যে এফএস এর এক্সপ্রেশনটা হয় মাইনাস কে এক্স, তাহলে এইটা হচ্ছে আমার মূল ইকুয়েশন, যেটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন। যদি আমি ইকুয়েশন অফ মোশনটাকে সলভ করি তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি, ইকুয়েশন অফ মোশন বলতে এটা বোঝায় কোনো একটা পার্টিকেলের পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। এই অবধি বোঝা গেল কি? হ্যালো? হ্যাঁ তাহলে বোঝা গেছে যে কেন এই দুটোর কোনো রকম এফেক্ট থাকছে না, মুভমেন্টটা কোনো ওয়াই ডিরেকশনে হচ্ছে না, শুধুমাত্র লিনিয়ারলি এক্স ডিরেকশনে কেন হচ্ছে, এটা বোঝা গেছে। এবং তারপর এটা কি করে এলো, এই পার্টটা সম্পূর্ণ নিউটনস ল থেকে আসছে এবং তার সাথে আমি ইকুয়েট করছি আমার যে ফোর্সটা আছে সেইটাকে, তাহলে এটা পেলাম। তাহলে এটাকে যদি আরো সিম্পলিফাই করি তাহলে সেটা যেটা পাচ্ছি সেটা এইটা হবে, রাইট? এবার এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে যেটা প্রশ্ন আসবে সেটা এটা কি এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি কি প্রপার্টি আছে ইকুয়েশনটার? তার আগে আর একটা এক্সাম্পল স্টাডি করে নি, তারপর এখানে আসছে। যদি এবার স্ট্রিং মাস সিস্টেমটা হলো, এবার যদি যেটা একদম সব থেকে জেনারেল দেখে প্রথম চিনতে শিখি সেই ওটা কি, সেটা হচ্ছে পেন্ডুলাম। সাপোজ মুভমেন্টটা হচ্ছে আর এটার মাস হচ্ছে এম, এটা হচ্ছে তার যখন থিটা, এটা থিটা অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে থিটা যদি শূন্য হয় তখন তাহলে আমার কোনো রকম ডিসপ্লেসমেন্ট না থাকলে সেটা যদি আমার ইকুইলিব্রিয়াম পজিশনটা হয়, এবার আমি তাকে ডিসপ্লেসমেন্ট করুন, ডিসপ্লেসমেন্ট সামান্য হওয়ার কারণে তার উপর কিছু ফোর্স কাজ করবে। আচ্ছা প্রথমে এখানে এই পজিশনটাই দেখি, এই পজিশনে যখন দেখবো তখন এর উপর কি ফোর্স কাজ করছে একটা একটা বলতে হবে। ইকুইলিব্রিয়াম পজিশনে তখন কি কাজ করছে, কি? গ্র্যাভিটি আর টেনশন। রাইট। তাহলে গ্র্যাভিটিটা তাহলে এমজি বা এফজি বা ওয়েট যেটা, আর টেনশনটা কোন দিকে হবে? অপোজিট দিকে। অপোজিট দিকে এবং অ্যালং দ্য স্ট্রিং, তাই তো? হ্যাঁ এবার যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তখন কি পার্টিকেলটা কোনো মুভমেন্ট হচ্ছে, হচ্ছে না?
তাহলে আগের মতো এইটা থেকে বলা যাবে যে টেনশনটা আর ওয়েটটা তাহলে যেহেতু একই বডির ওপর অ্যাক্ট করছে তাহলে ক্যান্সেল করে যাচ্ছে, রাইট? কি ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, এবার আমি ডিসপ্লেস করেছি, সামান্য থিটা অ্যাঙ্গেলে ডিসপ্লেস করছি। তাহলে এবার এই পজিশনে তাহলে সেই একইভাবে কাজ করবে, আগের মতো গ্র্যাভিটি থাকবে, আগের মতো টেনশন থাকবে, তাই তো? এছাড়া কি আর কোনো রকম ফোর্স থাকবে? ওইটাকে কম্পোনেন্টে ভাঙা যেতে পারে সোসাইটি। ঠিক। হ্যাঁ, সে মানে মূল আমার ফোর্স তাহলে এই দুটোই, একটা টেনশন আছে আর এমজি আছে। কিন্তু আগের যখন ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল তখন দুটোকে ক্যান্সেল করে দিচ্ছিল, এখন কিন্তু ক্যান্সেল করতে পারবে না, ঠিক তো? কারণ প্রথম কথা, এরা সেম ডিরেকশনে অ্যাক্ট করছে না, একই বডিতে কাজ করছে কিন্তু তারা সেম ডিরেকশন নেই, সেটা তো দেখাই যাচ্ছে। যদি সেম ডিরেকশনে কাজ না করে একই বডির ওপর, তাহলে নিশ্চয়ই একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে যার কারণে তার মোশন হবে, তাই তো? হ্যাঁ। তাই যদি হয় তাহলে এই যে কোনো একটার যদি আমি যে কোনো হয় টেনশন না হলে এমজি ওয়েটটাকে তার কম্পোনেন্ট ওয়াইজ আমি ভাগ করতে পারবো। আমি এটাকেই করছি, এমজিটাই করছি। তাহলে নর্মাল কম্পোনেন্ট যদি আমি ভাঙি তাহলে দুটো পাবো। যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এটাকে কি হবে? এমজি কি হবে? কস থিটা। এমজি কি? এটা কি এমজি থাকবে? এমজি কস থিটা। তাহলে এটা এমজি কস থিটা আর এটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক? তাহলে এবার কম্পোনেন্টটা এমনভাবে ভাগ করলাম আমরা যে টেনশন এবং এমজি কস থিটা এই দুটো কিন্তু সেম লাইনের উপর আছে, ডিরেকশনটা অপোজিট কিন্তু সেম লাইনে আছে। এবার যেহেতু তাদের এই ডিরেকশন ওয়াইজ কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, যা মুভমেন্ট হচ্ছে সবকিছু এই দিকে হচ্ছে, যেহেতু এই দিকে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, তাহলে এই টেনশন এবং এমজি কস থিটা এই কম্পোনেন্ট দুটো ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্যই কোনো রকম মুভমেন্ট হচ্ছে না এইদিকে, ঠিক? তাহলে টি ইকুয়াল এমজি কস থিটা হবে, সেই জন্যই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র যে কম্পোনেন্টটা কাজ করছে, যার কারণে সম্পূর্ণ মোশনটা হবে, সেটা হচ্ছে এই এমজি সাইন থিটা, ঠিক তো? হ্যাঁ। তাহলে এটা ফোর্স ইকুইলিব্রেট করে দিলাম। এবার যেটা তাহলে এই আগে রিস্টোরিং ফোর্স যেমন ছিল, এই হুকস ল থেকে যেটা পাচ্ছিলাম এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এখানেও তাহলে রিস্টোরিং ফোর্স হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এবং তাহলে মূল যেটা আসছে তাহলে দুটোর ক্ষেত্রে একটা সিমিলারিটি পেলাম, যে এইটার ক্ষেত্রেও দেখছিলাম যে শুধুমাত্র রিস্টোরিং ফোর্সটা অ্যাক্ট করছে, যেটা রেজাল্টেন্ট সবকিছু বাদ দেওয়ার পরে, যার কারণে মোশনটা হচ্ছে। এবং এখানেও তাই দেখলাম যে রিস্টোরিং ফোর্স একটা থাকছে, তাদের সম্পূর্ণ সিস্টেমটা আলাদা এবং তাদের দেখতেও আলাদা। এমজি সাইন থিটা, একটা সাইন থিটা কম্পোনেন্ট ছিল, তার সাথে সম্পূর্ণ যেহেতু আলাদা এমজি টার্ম ছিল, এখানে এমজি টার্ম ছিলই না, এখানে শুধুমাত্র কে এক্স টার্ম ছিল। এবং কে আছে, কে এর মধ্যে কিন্তু এই যে মাসটা, তার মাসের কোনো প্রপার্টি নেই, কে এটা শুধুমাত্র আসছিল স্প্রিং থেকে। কিন্তু এখানে দেখছি যে রেস্টোরিং ফোর্স যেটা পাচ্ছি সেখানে কিন্তু এম অর্থাৎ যে মাসটার উপর অ্যাক্ট করছে তার একটা প্রপার্টি পাচ্ছে। মানে সিস্টেমটা আলাদা, সত্যি আলাদা, কিন্তু তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে যে তাদের মধ্যে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে। তাহলে রেস্টোরিং ফোর্সের যে মূল কাজ সেটা হচ্ছে তাকে ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরিয়ে নিয়ে যাওয়া, ঠিক? সেই জন্যই নাম সেরকম রেস্টোরিং ফোর্স, কি ঠিক তো? হ্যাঁ। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এখানেও সেই আগের মতো করে লিখতে পারবো ওই আমাদের যে ইকুয়েশন অফ মোশন। এবার মোশনটা কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যে মোশনটা কিন্তু স্ট্রেট লাইনে হচ্ছে না, কারণ এটা একটা আর্ক,
আর্ক তো স্ট্রেট লাইন না, তাই তো? সেটার একটা আমার নির্দিষ্ট ডিস্টেন্স আছে, রেডিয়াস থেকে তার একটা ডিস্টেন্স আছে। যদি এই ডিস্টেন্সটা, যেহেতু একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর লেন্থ যদি এল হয় এবং অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইটার লেন্থ কত হবে? আর্ক লেন্থ কত হবে মনে আছে? কিভাবে করতাম আর্ক লেন্থ? আচ্ছা, রাইট। তাহলে আর্ক লেন্থ হবে এল থিটা, কারেক্ট। তাহলে যেটা বলছিলাম, যেটা কিন্তু আর স্ট্রেট লাইন হচ্ছে না, এটা একটা 1D মোশন হচ্ছে ঠিকই, কিন্তু সেটা স্ট্রেট লাইন না। তাহলে এবার আগের মতো করেই লিখবো। তাহলে তার পজিশন হচ্ছে, তাহলে যদি আমি, এটা আমার ইকুইলিব্রিয়াম পজিশন হয়, সেখান থেকে আমি একটা ডিস্টেন্স গেছি, তাহলে কত ডিস্টেন্স গেছি? সেই ডিস্টেন্স হচ্ছে এস ইকুয়াল এল থিটা। তাহলে পজিশনটা আমার হচ্ছে এল থিটা। তাহলে ভেলোসিটি পাবো। ভেলোসিটি বের করতে গেলে কি করতে হয়? ডিএসডিটি। কারেক্ট। তাহলে যেহেতু এলটা কনস্ট্যান্ট, স্ট্রিংটা ট্যাঞ্জিবল না, তাহলে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এর উপর ডেরিভেটিভ করলে এলটা একটা পার্ট শূন্য হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ কন্ট্রিবিউশনটা থিটা থেকে আসছে। তাহলে ভেলোসিটি হচ্ছে এস থিটা ইকুয়াল এল থিটা ডট। কি হবে তাহলে? অ্যাক্সেলারেশন কি হবে? এস ডাবল ডট। ঠিক, ঠিক তো? হ্যাঁ, তাহলে আবার সেই নিউটন সেকেন্ড ল থেকে তাহলে আমি লিখতে পারবো ওই এফ ইকুয়াল এম এ, কারেক্ট? আর এইটাই তো অ্যাক্সেলারেশন, তাহলে আমি এটা এখানে রাখতে পারবো। তাহলে এটা শুধুমাত্র এলো আমার নিউটনস ল থেকে এলো। এবার আমাকে কার সাথে ইকুয়েট করতে হবে? এটাকে আমি ইকুয়েট করতে হবে যে রেস্টোরিং ফোর্স, যার জন্য মোশনটা হচ্ছে, তার সাথে ইকুয়েট করতে হবে। সেটা কি ছিল? সেটা ছিল আমার রেস্টোরিং ফোর্স এমজি সাইন থিটা। তাহলে সেটার সাথে যদি আমি ইকুয়েট করে দিই, আচ্ছা আর একটা বিষয়, এটা ডিরেকশনটা কিন্তু নেগেটিভ ডিরেকশন হবে। কেন নেগেটিভ হলো? নেগেটিভ হবে না পজিটিভ হবে? প্রথম কথা, প্রথম প্রশ্ন এটা। তো টেনশনের অপোজিটে, সেজন্য নেগেটিভ। টেনশনের অপোজিটে তো এমজি কস থিটা হচ্ছিল, এমজি সাইন থিটা কি টেনশনের অপোজিটে হচ্ছে? না, ডিরেকশন অফ দ্য মোশনের অপোজিট। একদমই ঠিক। কারণ এখানে যখন অ্যাক্সেলারেশন দেখছিলাম, এখানে লিখে দিলাম ঠিকই যে এস, এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি না, আমি লিখলাম ঠিকই, আমাকে ভেক্টর এগুলো সাইন ল দিলামই না। যদি দিই সাপোজ আমার থিটা, যেহেতু থিটার এখানে এটার স্ফেরিক্যাল সিমেট্রি আছে, তাহলে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস বা যেহেতু 1D মোশন হচ্ছে, 2D মোশন হচ্ছে, তাহলে পোলার কোঅর্ডিনেটসে করতে পারবো। তাহলে আমার এই ডিরেকশনটা তো আর ক্যাপ, ঠিক তো? এটা আমার যদি রেডিয়াস হয়, রেডিয়াস থেকে আমার যেটা রেডিয়ালি বেরোচ্ছে সেটাই তো আর ক্যাপ হয়। হ্যাঁ, এবার যেহেতু থিটার আমার মোশনটা কোন দিক হয়েছে, থিটা আমি কোন দিক দিয়ে মাপি? থিটা বা ফাই সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ মাপতে হয়। তাহলে থিটার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে এটা হচ্ছে থিটা ক্যাপের ডিরেকশন, ঠিক তো? তাহলে আমার ফোর্সটা কাজ করছে কোন দিকে? ফোর্সটা তো আমার উল্টো দিকে কাজ করছে। তাহলে আমার রেস্টোরিং ফোর্সটা হচ্ছে থিটা ক্যাপের উল্টো দিকে, তাহলে মাইনাস থিটা ক্যাপের দিকে হবে তো? আর এগুলো সব আর কস, আর ক্যাপ থাকবে এখানে। হ্যাঁ, তাহলে এইটা যেহেতু অটোমেটিক্যালি আমার উল্টো দিকে কাজ করছিল, সেই জন্য একটা মাইনাস সাইন আসছে, সেটা হচ্ছে মাইনাস এমজি সাইন থিটা। এবার আমরা যেভাবে অ্যাক্সেলারেশন যেগুলো দেখছিলাম, পজিশনগুলো যেগুলো দেখছিলাম, সেটা কিন্তু পজিটিভ দিকে দেখছিলাম, থিটা ক্যাপের দিকে মাপছিলাম এগুলো সব। এগুলো যদি থিটা ক্যাপ আমার পজিটিভ ডিরেকশনে হয় এবং রেস্টোরিং ফোর্স যেটা এখন দেখলাম যে নেগেটিভ ডিরেকশন হচ্ছে, সেটা অটোমেটিক্যালি আমার নেগেটিভ আসছে। এবং যেটা তোমাদের একজন বললে এখন যে তার মোশনের উল্টো দিকে অ্যাক্ট করে রেস্টোরিং ফোর্স,
সেই জন্য নেগেটিভটা আসছে। তাহলে এটা হবে mg sin থিটা। যেহেতু একই ডিরেকশনে কাজ করে, যেহেতু শুধুমাত্র 1D মোশন হচ্ছে এবং আমি নেগেটিভ সাইন দিয়ে এটা রিপ্লেস করে দিতে পারছি, সেই নামে থিটা গ্যাপগুলো দিচ্ছি না, ভেক্টরগুলো দিলেও দিতেই পারো, অসুবিধা নেই। তাহলে আলটিমেটলি এটা পাবো। কি ঠিক তো? তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন। কি বোঝা গেল এবারটা কিভাবে ইকুয়েশন মোশনটা লিখলাম? হ্যাঁ, তাহলে যে কোনো ক্ষেত্রেই যখন স্টাডি করবো, যতদিন না অন্য কোনো রকম ফর্মুলেশন শিখি, শুধুমাত্র একটাই টুল আছে, সেটা হচ্ছে নিউটনস ল। এবং নিউটনস ল তো ফোর্স নিয়ে কারবার করে, এবং ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তার মোশন স্টাডি করতে গেলে যখন ইকুয়েশন অফ মোশনটা লিখবো, তাহলে প্রথমে আমাকে খুঁজতে হবে সেই বডিটার উপরে কি কি ফোর্স কাজ করছে এবং তার ডিরেকশনটা খুঁজতে হবে। সেটা যদি পেয়ে যাই, তারপর জাস্ট নিউটনস ল এর ওই F=ma, সেখানে কিন্তু সবকিছু ভেক্টর কোয়ান্টিটি, এবং নট নেসেসারিলি সবাইকে 1D তে হতে হবে। এমন হতে পারে যে পুরো মুভমেন্টটা আমার 3 ডিমেনশনে হচ্ছে। তো 3 ডিমেনশন কেন, আমার n ডিমেনশন হতেই পারে। তো সেগুলো প্রতিটা ডিরেকশনের সাথে প্রতিটা ফোর্সকে আমাকে ইকুয়েট করতে হবে, এবং সেখান থেকে আমি প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য ইন্ডিভিজুয়ালি ইকুয়েশনের মোশন পাবো। এবং এমনও হতে পারে যে তাদের মধ্যে কাপলিং থাকতে পারে। সাপোজ কোনো একটা পেন্ডুলাম 3D তে মুভ করছে এবং তার উপর শুধুমাত্র যেমন গ্র্যাভিটি যেমন নিচের দিয়ে কাজ করছে, এমনও হতে পারে হয়তো গ্র্যাভিটিটা সেখানে ইউনিফর্ম না, তার পজিশনের উপর ডিপেন্ড করে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে তো এরকম হয়েই থাকে, কোনো একটা চার্জ মুভ করছে, সেখানে অন্যান্য চার্জগুলো কোথায় আছে তাদের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, তার উপর ফোর্সটা কিভাবে হবে ডিপেন্ড করছে। তো সুতরাং আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে প্রতিটা ফোর্সের সাথে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি ইকুয়েশন অফ মোশন পাবো। এমন হতে পারে যে সেটা তারা লিনিয়ারলি কোনো রকম ডিপেন্ডেন্স নেই ডিগ্রি অফ ফ্রিডম গুলোর মধ্যে। আবার এমনও হতে পারে যে তাদের মধ্যে কাপলিং আছে, কিন্তু ইকুয়েশন অফ মোশনটা বার করার এই হচ্ছে নিয়ম, যেটা তোমরা আশা করি জানতে, কারণ ফার্স্ট সেমিস্টার মেকানিক্স কোর্স করেছিলে। তাহলে এটা হলো এবার যেটা দেখানোর বিষয়, এইটা যে পেয়েছিলাম এখানে, এবং সেইটার সাথে এইটা কি কোনো রকম মিল আছে? কোনো রকম মিল আছে বলতে, যদি ব্রডার স্পেকট্রামে ভাবি, সেখানে একটা মিল আমি খুঁজে পাচ্ছি যে এই যে এখানে মাসটা ছিল, এটাও একটা টু অ্যান্ড ফ্রো মোশন করছিল এদিক ওদিক, এবং এখানে যে পেন্ডুলামটা আছে সেটাও একটা মোশন করছে, কারণ এটা এখন এখানে আছে, তারপর মুভ করে দিয়ে চলে যাবে, আবার রিটার্ন করবে, মানে একটা টু অ্যান্ড ফ্রো মোশন পাচ্ছি। এটা থেকে বোঝা যাচ্ছে এটা অসিলেশন, কিন্তু তারপরেও কি কোনো রকম সিমিলারিটি আছে? আপাতত কোনো সিমিলারিটি নেই। ওই একটা সিমিলারিটি যে এটা একটা অসিলেশন, এটা একটা অসিলেশন, দুটোই অসিলেশন। এরপর আমাকে অসিলেশন হলো, এখনো কিন্তু সিম্পল হারমোনিক অসিলেশন বলা হচ্ছে না, শুধুমাত্র অসিলেশন বললাম। এবার এটাকে যদি আমি সিম্পল হারমোনিক অসিলেশনে কনভার্ট করতে যাই এই প্রবলেমটাকে, তাহলে যেটা করতে হবে, আমি এই ডিসপ্লেসমেন্টটাকে বেশি বড় নিতে পারবো না, আমাকে স্মল ডিসপ্লেসমেন্ট নিতে হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা, যাতে সাইন থিটাকে তো আমি টেলর সিরিজে এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এক্সপ্যানশনটা কি হবে, কে বলতে পারবে?
এনিওয়ান? সাইন থিটা টেলর এক্সপেনশন বা ম্যাকলরিন সিরিজ এক্সপেনশন কেমন হবে? অ্যাবাউট থিটা ইকুয়াল 0, মানে অ্যাঙ্গুলার যেখানে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থিটা ইকুয়াল 0 তার রেসপেক্ট যদি করতে চাই কি হবে? তো এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এরকম হবে। ঠিকই, এখানে এক্স না এখানে থিটা হবে কারণ থিটা লিখেছে। কিভাবে বলতে হবে? কিন্তু এটাই তো হয়। হ্যাঁ তো হ্যাঁ ঘটনা হচ্ছে এই সিরিজটা কিন্তু ইনফাইনাইট সিরিজ, মানে এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, এখনো অবধি কোনো রেস্ট্রিকশন নেই যে থিটা স্মল হতে হবে কি লার্জ হতে হবে, কোনো রকম রেস্ট্রিকশন এখনো কিন্তু এর উপর নেই। যদি আমাকে এবার এটাকে এসওএসতে কনভার্ট করতে হয় এই অবসেশনটাকে, তাহলে আমি যেটা করব, আমি বলবো থিটা ইজ ভেরি স্মল অ্যাবাউট রেডিয়ানে যেহেতু মাপছি, একের থেকে যদি ছোট হয় তাহলে কি হবে? তাহলে এই থিটা কিউব, তারপর থিটা 5, এরপর যে আরো হায়ার অর্ডার টার্ম গুলো আছে সেগুলো তো সবগুলোই থিটার থেকে ছোট হবে, ঠিক তো? এটা কি মানতে পারলাম যেটা বললাম এখন? হ্যাঁ। তাহলে থিটা যদি এইটা হয়, যদি এটা ভ্যালিড থাকে, তাহলে থিটা ইজ মানে থিটা কিউব, থিটা 5 বা এদিকে যত হায়ার অর্ডার টার্ম আছে সবগুলো তাহলে থিটার থেকে অনেক ছোট হতে থাকবে। তাহলে থিটাটা হচ্ছে আমার সব থেকে মোস্ট প্রায়োরিটি পাবে, যেহেতু অন্যগুলোর কন্ট্রিবিউশন একদমই নেই। তাহলে স্মল অসিলেশনের ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি সাইন থিটাকে, তাহলে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি থিটা দিয়ে। যদি করতে পারি তাহলে আমার ইকুয়েশনের মোশন যেটা হয়ে যায় জিএল থিটা, কারেক্ট? এটা হয়ে যায়। তাহলে এবার কিন্তু আমি সিমিলারিটি পাচ্ছি, এইটার ক্ষেত্রে এরকম পেয়েছিলাম আর আগেরটার ক্ষেত্রে এটা পেয়েছিলাম। এখন কিন্তু একটা সিমিলারিটি আছে অ্যাপার্ট ফ্রম এক্স অ্যান্ড থিটা। শুধুমাত্র এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কোন সিস্টেম স্টাডি করছে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু এমনি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু আমার সেম থাকছে, তাই না? হ্যালো? হ্যাঁ। যদি হয়ে থাকে তাহলে আমি দুটোই, আমি যদি একটা ইকুয়েশন সলভ করি তাহলে অন্যটা আমার সলভ হয়ে যাবে। তাহলে আমি যেটা করবো এখন, আমি এই টার্মটাকে বা এই টার্মটাকে একটা জাস্ট নাম দেবো, সেটা লিখছি আমি ওমেগা স্কোয়ার দিচ্ছি। কেন ওমেগা স্কোয়ার দিলাম, কেন ওমেগা দিলাম না সেটা স্পষ্ট হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমি ওমেগা স্কোয়ারটা লিখবো জি বাই এল ইকুয়াল ওমেগা স্কোয়ার, আর এটার ক্ষেত্রে লিখবো কে বাই এম। তাহলে আমি যে কোনো একটা জাস্ট আমি স্টাডি করতে চাইছি, তাহলে আমি স্টাডি করবো এইটা, এই ইকুয়েশনটা স্টাডি করছি। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম সেটা তাহলে আমার যে কোনো স্মল সরি যে কোনো এসএইচ এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে হচ্ছে এইটা। এটা কিন্তু ইউনিভার্সাল, এই ফর্মটা কিন্তু ইউনিভার্সাল যে কোনো 1D এসএইচ এর ক্ষেত্রে। এবার সেখান থেকে 3D তে আমি এক্সটেন্ড করতে পারি, 3D তে এক্সটেন্ড করতে পারি সাপোজ, তখন এখানে এক্স থাকবে না, তখন আমাকে যেহেতু সব ডিরেকশনে মুভমেন্টটা হচ্ছে তখন আমাকে নিতে হবে তখন এরকম নেব, কিন্তু সেখানে শুধু আর থাকবে না, সেখানে থিটা বা অন্যান্য কম্পোনেন্টও থাকবে, সেটা জটিল হবে কিন্তু ফর্মটা এখান থেকে এক্সটেন্ড করা যাবে। তাহলে যে কোনো 1D এসএইচ এর ক্ষেত্রে আমার ডিফারেন্ট ইকুয়েশনের মোশন এটাই থাকবে। আচ্ছা, এই ইকুয়েশনটার এবার কি কি প্রপার্টি আছে এক এক করে বলতে থাকুন, কি কি প্রপার্টি আছে। তোমাদের কি জানা আছে এটা কি করে সলভ করতে হয়?
জানা থাকলে বলো, হ্যাঁ জানা আছে, না থাকলে নেই। এই তো সিম্পল, এটা তো ভাবার কি আছে। ঠিক আছে, এখানে যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে প্রথমত লিনিয়ার, দ্বিতীয়ত এটা হচ্ছে যেহেতু এই টার্মটা জিরো আছে তার জন্য এটা হচ্ছে হোমোজেনিয়াস। এটার অর্ডার কত? সেকেন্ড অর্ডার। এবং এইখানে কোনো কোএফিসিয়েন্ট নেই, মানে কনস্ট্যান্ট। এখানে কোনো যে কোএফিসিয়েন্টটা পেলাম সেগুলো কোনো ফাংশন না, তাহলে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তাহলে এইগুলো প্রপার্টিগুলো থাকছে। এগুলো কি মানা গেল? কেন কেন লিনিয়ার বললাম, কেন হোমোজিনিয়াস বললাম, সেকেন্ড অর্ডার কেন বললাম, আর এগুলো কেন বলছি? এগুলো কি বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। লিনিয়ারিটি প্রপার্টিটা কার জন্য আসছে? ভেরিয়েবল একটাই আছে। না, মানে ঘটনাটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টিটা কিন্তু ভেরিয়েবল বলতে কোন ভেরিয়েবলের কথা বলছো? এক্সটা। না, নট রিলি। আর লিনিয়ারিটি প্রপার্টিটা এক্স এর জন্য আসছে না, সেটা লিনিয়ারিটি এই সবকিছু যে প্রপার্টিগুলো দেখলাম সেটা কিন্তু যে ডিফারেন্সিয়াল অপারেটরটা আছে সেই অপারেটরটার প্রপার্টি। ডিফারেন্সিয়াল অপারেটরটা হচ্ছে D2 ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল অপারেটরটা। এবার আমি কার উপর অ্যাক্ট করছি সেটা ডিপেন্ড করছে না। যদি আমি এক্স এর উপর অ্যাক্ট করি তখন আমার ওটা পাচ্ছি, কিন্তু এই যে প্রপার্টিগুলো দেখলাম এগুলো কিন্তু শুধুমাত্র আমার অপারেটরটার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি বলতে কি বোঝায়? লিনিয়ার প্রপার্টি বলতে বোঝায় যে সাপোজ আমি যদি এরকম করি, আম, আমি এটার উপর অ্যাড করছি, সাপোজ কোন একটা ফাংশন আছে যেটা হচ্ছে এরকম, যেখানে এক্স অ্যাজ এ ফাংশন অফ টি আর ওয়াই একটা ফাংশন অফ টি আছে। যদি আমি অপারেটরটাকে আমি এইটার উপর অপারেট করি তাহলে যেভাবে অপারেট করবে সেটাই হবে অপারেশনটা হবে। এই যে অপারেশনটা লিনিয়ারলি হলো সেই জন্য এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। এই প্রপার্টিগুলো অপারেটরের প্রপার্টি, এটা এই এক্স এর উপর ডিপেন্ড করছে না। যদি এটা লিনিয়ার না হতো তখন কিন্তু ডাইরেক্ট আমি এরকম এল শুধুমাত্র এক্স এর উপর অপারেট করছে, ওয়াই এর উপর অপারেট করছে আলাদা আলাদা সেপারেটলি, এটা কিন্তু বলতে পারতাম না। যেহেতু এটা লিনিয়ার সেই জন্য এটা বলতে পারলাম। এবং হোমোজিনিয়াস কেন বললাম তাহলে এবার? ইজ ইকুয়াল টু 0 আছে বলে। হ্যাঁ, রাইট, ঠিকই। হ্যাঁ, জিরো আছে বলে ঠিকই। সাপোজ যদি আমি এবার এই ইকুয়েশনটা লিখতাম যেখানে এক্স না, সাপোজ ফাই এর ওপর অপারেট করছি এলটাকে, এবং এই একই অপারেটর আমি ফাই এর ওপর অপারেট করছি, কিন্তু এই দিকটা আমার এরকম থাকলো, ফাই স্কোয়ার থাকলো, তখন এটা কি আম, এটা এখন কি, এটা এখন কি হোমোজিনিয়াস না? এল হচ্ছে এটা, তাহলে এটা কি এখন হোমোজিনিয়াস না এটা? এখন তো এই শূন্য আছে। যদি এটাকে লক্ষ্য করে দেখো এটা কিন্তু অনেকটা এরকম ফর্মেই আছে, একটা সামান্য ডিফারেন্স আছে। এটা যে লিখেছিলাম এখানে এই যে ইকুয়েশনটা আছে আমার, ইকুয়েশনের মোশনটা, সেটা তো আসলে এইটা
যেটা লিখলাম এখানে এইটা, সেটার সাথে আমি শূন্য করেছি। এইটার সাথে আর এইটার সাথে শুধু একটাই তফাৎ আছে, তফাৎটা হলো এখানে যে এক্সটা ছিল এবং এখানে যে এক্সটা ছিল, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে, এখানে এক্স এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আছে মানে অপারেটর যার উপর অ্যাক্ট করছে, প্রতিটা টার্মে কিন্তু সেম পাওয়ার আছে, এক্স টু পাওয়ার 1 আছে, 1 আছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু 1 থাকছে না, এখানে 1 আছে, পাওয়ারটা এখানে কিন্তু 2 আছে। সেই জন্য কিন্তু এটা হোমোজিনিয়াস নয়। এখানে হোমোজিনিয়াস হচ্ছিল কিন্তু এটা কিন্তু হোমোজিনিয়াস না। এটাই বোঝা গেল কেন হোমোজিনিয়াস এবং কি বোঝা গেল কি এটা? এটা হ্যাঁ। আরেকবার বলুন। হ্যাঁ, আমি যেটা বলছি, সাপোজ আমি যেটা এক্সাম্পলটা দিলাম, সাপোজ আমি একই ইকুয়েশন লিখছি, যদি আমি এইটা লিখতাম, এখানে কিন্তু এই সাইডে 0 আছে, এখানেও কিন্তু 0 আছে, কিন্তু এইটা হচ্ছে আমার হোমোজিনিয়াস, এটা ইনহোমোজিনিয়াস। তার কারণ আমি যেটা বলছি, প্রতিটা টার্মে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা থাকবে তার ডিগ্রিটাকে সেম হতে হবে। এখানে একটা ফার্স্ট ডিগ্রি আছে এক্স এর, এটা কিন্তু সেকেন্ড ডিগ্রি আছে। পাওয়ারটা যদি সেম থাকে তবেই কিন্তু আমি বলতে পারবো এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। হ্যাঁ, ঠিক আছে। আর সেকেন্ড অর্ডার কেন বলছি সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ যেহেতু আমার সব থেকে হায়েস্ট অর্ডার আমার D2, সেই জন্য সেকেন্ড অর্ডার। লিনিয়ার কেন হলো দেখলাম, হোমোজিনিয়াস কেন হলো দেখলাম, এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কারণ এখানে আমার কনস্ট্যান্ট আছে, এখানে আমার কনস্ট্যান্ট আছে। তাহলে এই যদি আমার ফর্ম থাকে, আর এটা কিন্তু পলিনোমিয়াল টাইপের লেখা যাচ্ছে, পলিনোমিয়াল টাইপের, তাহলে এইরকম কোশ্চেন সলভ করার কিভাবে করতে হবে? ম্যাথমেটিক্স এর কোর্সে তো করেছিলে। এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম, Correct. এরকম ধরে নিন। তাহলে আমি একটা আনসার নেব, যেটা হচ্ছে e⁻mx টাইপের নেব একটা আনসার, ঠিক তো? হ্যাঁ, কেন নিলাম এটা? এটা কোনো বিশাল কারণ, বিশেষ কারণ আছে যে কেন নিলাম এটা? কেন আমি এটাই কেন নিলাম? আমি যদি এরকম নিতে পারতাম এক্স ইকুয়াল সাপোজ কি নেব, আমি এইটা নিতে পারতাম, কেন নিলাম না? বা একই যদিও e⁻mx, যাই হোক, এটা কেন নিলাম না? এটার কি স্পেশালিটি আছে? এটাকে ডেরিভেটিভ করতে থাকলে ওই একটা করে কমন নেওয়া যাবে লাস্টে। একদমই তাই। সব থেকে মূল কারণ হচ্ছে e⁻mx এক্সপোনেনশিয়াল ফাংশন আমার ইনট্যাক্ট থাকে, যতবারই ডেরিভেটিভ নিই শুধুমাত্র এই পাওয়ার গুলো নেমে আসবে প্রতিটা ডেরিভেটিভের সাথে, তাই তো? হ্যাঁ, তাহলে এগুলো যদি আমি আবার এখানে সাবস্টিটিউট করে দিই এটার মধ্যে, তাহলে যেটা পাবো, এটাই মতো। হ্যাঁ, সাবস্টিটিউট করার পর এটা পাবো। এবার যেহেতু এই ফাংশনটা কখনো শূন্য হতে পারে না, এক্স এর কোনো ভ্যালুর জন্য শূন্য হবে না, তাহলে আমার মূল ইকুয়েশন ছিল আমি এটা পাবো। তাহলে এখান থেকে এম এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, ঠিক তো? তাহলে হ্যাঁ, তাই যদি হয়, আমি আমার আনসারটা নিয়েছিলাম e⁻mx, তাহলে আমি এখন দুটো জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে এই, এটা কিন্তু আমি কি এটা আমি ঠিক লিখেছি? এটা আমি ঠিক লিখলাম এটা?
এই ইকুয়েশনটার রুট কি এইগুলো? না, ইমাজিনারি রুট আসবে একটা। রাইট, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমার পজিটিভ রিয়েল পারতাম, কিন্তু এখন যেহেতু পজিটিভ আছে এই পার্টটা, তাহলে আমার এখানে ইমাজিনারি রুট আসবে। তাহলে আমার যে আনসার পেয়েছিলাম তাহলে এক্স এর ফর্মটা তাহলে কেমন হবে? তাহলে এই দুটো হবে। এখান থেকে এক্স থেকে, তাই যদি হয় তাহলে আমি লিখতে পারবো যে এক্স এর জেনারেল সলিউশন কি লিখতে পারবো? জেনারেল সলিউশন লিখতে পারবো ই টু দি পাওয়ার আই এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স। সরি, এম এম মানে এখানে এখন ওমেগা। রাইট, এটা ঠিক লিখলাম কি? এবং এখানে আমি দুটো সলিউশন, দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেয়েছিলাম, এইটা আর এইটা, কিন্তু আমি জেনারেল সলিউশন এটা লিখলাম, দুটোর সুপার পজিশন লিখলাম। এবার কিন্তু এই যে লিনিয়ারিটি প্রপার্টির জন্য কিন্তু ওরা লিখতে পারলাম সুপার পজিশনটা, যদি লিনিয়ার না হতো তাহলে কিন্তু এবার লিখতেই পারতাম না। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। বাট এই সলিউশনটা কিন্তু দুটোর ক্ষেত্রেই ভ্যালিড, এটার ক্ষেত্রেও ভ্যালিড, এটার ক্ষেত্রেও ভ্যালিড। শুধুমাত্র যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা পাল্টে যাবে, একটার ক্ষেত্রে এখানে থিটা আসবে, এক্স এর জায়গায় থিটা আসবে, আর এগুলো টি হবে। তোমরা কি করছো, কিছু বলছো না কেন? এগুলো টি হবে না? আর এখানে আমি টি লিখে এক্স লিখলামই কেন? এটা টি হবে। এক্স তো টি এর ফাংশন না? তাহলে এটা জেনারেল সলিউশন এবং দুটোর ক্ষেত্রে ভ্যালিড। কিন্তু এবার ঘটনা হচ্ছে, আমাদের সেই সিস্টেমটা স্টাডি করছি, সেই সিস্টেমটা কিন্তু রিয়েল সিস্টেম, সেটা কিন্তু কোনো আনন্যাচারাল না। তাহলে কিন্তু এই পুরো জিনিসটা যেটা পেলাম সেটা কিন্তু কমপ্লেক্স ফাংশনটা, তাহলে কি করে দেখাবো কি করে? তার আগে একটা বিষয়, এখানে আমি যে বললাম যে এই ইকুয়েশনটা এবং এই যে দুটো আমি সলিউশন পেলাম, ই টু দি পাওয়ার আই ওমেগা টি এবং ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এগুলো যে ইন্ডিপেন্ডেন্ট আমি বললাম, এগুলো ইন্ডিপেন্ডেন্ট, সত্যি ইন্ডিপেন্ডেন্ট? এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট? আরে বলো কেউ কিছু, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্ট। কেন কেন? মানে x1 আর মানে x1 কে তো আর x2 টার্মে কি লেখা যেতে পারে? একদমই তাই, যে এক্স ওয়ান কে আমি এক্স টু আমি লিখতে পারছি না, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। যদি আমি এইটা দেখি এবার, সাপোজ এই দুটো কি এবার ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট না? আমি আগে আমার এইগুলো দেখছিলাম, এখন আমি এগুলো দেখছি না, এগুলো এখন দেখছি না। এখন আমার দুটো সলিউশন আছে, এক্স ওয়ান এইটা আর এটা। আমি জানতে চাইছি
এই সলিউশনটা এবং এই সলিউশনটা এটা কি ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। কি করে, কেন? মানে এটাও তো যদি x1 ড্যাশ ইকুয়ালস টু যদি মাইনাস x2 ড্যাশ, তাহলে তো এটা মানে হচ্ছে না, তো ভাবে তো লেখা যাবে না। সেটা সমান করতে হবে সেরকম ব্যাপার না। ঠিক আছে, আমি যদি এবিসি নাও রাখি, সাপোজ আমি যদি এগুলো সি করে দিই, যদি সি করি, সি আর ডি করি, তখন অবশ্যই এখানে আমাকে ওগুলো বসাতেই হতো কিছু একটা, না বসে তো কিছু বলতেই পারবো না। যাই হোক, তাহলে আমাকে সেম রাখতে হবে, মানে যেটা বলছো ওটা ঠিকই বলছো, ওইভাবে লেখা যাবে না। কারণ কিন্তু এই হয় না যে এক্স ওয়ান সমান মাইনাস এক্স টু প্রাইম, এভাবে সেটা বিষয় না। মূল কথা হচ্ছে ব্যাপারটা জানো তোমরা। কিন্তু আরেকটা বিষয় এটা লক্ষণীয়, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছিলাম, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা, সে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কতগুলো সলিউশন থাকবে তার অর্ডারের উপর ডিপেন্ড করে। যেহেতু সেকেন্ড অর্ডার, তার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবেই, হয় এই দুটো নিতে পারবো বা আমি এই দুটো নিতে পারবো। কিন্তু যে ভেক্টর স্পেসটা তৈরি করবে কোন একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশন গুলো, যে ভেক্টর স্পেসটা তৈরি করবে, সেটা কিন্তু ডিমেনশনটা 2 হবে সবসময়। এই কথাটা কি বোঝা গেল? কারণ এখানে এই দুটো যখন ইন্ডিপেন্ডেন্ট বেসিস পেয়েছিলাম, এই দুটোকে কখনো এই দুটো ইন্ডিপেন্ডেন্ট বেসিস পাচ্ছিলাম, কিন্তু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট বেসিস সবসময় সেম থাকবে। আমি কিন্তু এটা বলছি না এই ইকুয়েশনটা, এই যে সলিউশনটা এবং এই সলিউশনটা এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমি এরকম কিন্তু ক্লেম করছি না। আমি ক্লেম করছি হয় এই দুটো প্লেয়ার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, না হলে এই দুটো পেয়ার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এদের নাম্বার যে দুটো এবং এখানে যে দুটো, এই নাম্বারটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা কি বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা সব জায়গায় কাজে লাগবে, হ্যাঁ, খুব বেসিক এটা। যদি হয়ে যায় তাহলে যেটা পেয়েছিলাম এটা, এবার আমি এইভাবে লিখতে পারি, যদি আমি এটাকে এক্সপ্যান্ড করে দিই। যদি আমি এটা সাইন আর কসে লিখি, তাহলে এটা এইভাবে হয়তো। ঠিক তো, ঠিক করলাম না? তাহলে এক্স কে যেমন এইভাবে লিখতে পারলাম, এক্স কে আমি এইভাবে লিখতে পারি। কিন্তু আগে বেসিসটা আমার একটু এক্সপোনেনশিয়াল বেসিস ছিল, এখন কিন্তু আমি বেসিস ট্রান্সফর্ম করলাম। বেসিস ট্রান্সফর্ম করে কিন্তু আমার এখন বেসিসটা হয়ে গেল কস এবং সাইন। ওটা কি বি মাইনাস বি? না, আগে যেটা আমার বেসিস ছিল, আগে বেসিস গুলো কিন্তু আমার এক্সপোনেনশিয়াল বেসিস ছিল, এখন বেসিস কিন্তু কস ওমেগা টি আর সাইন ওমেগা টি, কস আর সাইন এখন বেসিস। দুটো আমার একই দুটো জিনিস একই সিস্টেমকে বর্ণনা করছে, কিন্তু এখন বেসিস সিস্টেম একটু পাল্টে ফেলেছি। তা সেটাই যদি হয়, আম, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে, তা সেটাই যদি হয়, এবার যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ঘটনা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিষয়ে অনেক কিছু বলার আছে।
এবং খুবই ইন্টারেস্টিং এবং ইনসাইটফুল, জানা তো প্রয়োজন বলে মনে করি। ঠিক আছে, এই অবধি কারো কোনো সমস্যা আছে? না। যদি সমস্যা না থাকে, এবার যেটা বিষয় সেটা হচ্ছে আমি যদি এই ফর্মে লিখতে পারি, সেটা তো আমি এইভাবে লিখতে পারতাম, যে কোনো আমি যখন পেয়েছিলাম x ইকুয়াল e⁻i ওমেগা t, সেটা তো আসলে এইটা আহ, বা যেটা পেলাম এটাকে আমি এইভাবে লিখতে পারবো। তো রিয়েল পার্ট অফ e⁻i ওমেগা t, সেটা করলে তো আমি cos ওমেগা t পেয়ে যাবো। একটা সলিউশন তো এটা ছিল। তা যদি এইভাবে নাও দেখাই, সাপোজ আমি যদি এটাকে আরো, যদি এবার আমি সিটাকে সাপোজ সি যেটা পেয়েছিলাম সেটাকে আমি এইভাবে লিখছি, cos phi কি লিখবো, সাপোজ আলফা cos phi, আর ডিটাকে লিখছি আলফা সাইন phi। যদি এইভাবে লিখি তাহলে এটা কি হবে, তাহলে এটা এরকম হয়ে যাবে তো, cos ওমেগা টি মাইনাস phi। যদি আমি এইভাবে আমি সাবস্টিটিউট করি সিটাকে, তাই তো, এটাকে ঠিক লিখলাম। তাহলে আমি ইকুয়েশন যেটা ইকুয়েশনের মোশন সলভ করেছি, ইকুয়েশন গুলো পেয়েছিলাম, সেটা কিন্তু আমি 3 রকম ভাবে লিখতে পারি। এই 3টা ভাবে লেখা যেতে পারে, এবং 3টে ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে এখানে নাম্বার অফ কনস্ট্যান্টস কিন্তু সেম থাকছে, এখানেও দুটো, এখানেও দুটো, আর এখানেও দুটো। যদি এইভাবে লিখতে পারি তাহলে x ইকুয়াল আলফা কস ওমেগা টি প্লাস ফাই, এটাকে তো এইরকম লিখতে পারা যেতে পারে যে রিয়েল পার্ট অফ এ টু দি পাওয়ার, এটা কি লেখা যাবে এখান থেকে এটা? হ্যাঁ। যদি লেখা যায় তাহলে এটাকে আমি যদি আরো একটু এক্সটেন্ড করি, প্লাস মাইনাস কোনো ব্যাপার না, ওটা কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এটা কি লেখা যেতে পারে? আমি বলছি না দুটো সেম, বলছি না, আমি বলছি রিয়েল পার্ট অফ এইটা, রিয়েল পার্ট অফ আর্গুমেন্ট অফ আলফা ই টু দি পাওয়ার i ওমেগা টি প্লাস ফাই, এবং রিয়েল পার্ট অফ এইটা, দুটো তো সেম, সেটা তো এইটাই দেবে না, তাহলে আমি লিখতে পারি এইভাবে। এটা আমি লিখতে পারি, মানে ওই আই এফ টি ওটা কি ফাংশন অফ টি? হ্যাঁ এখানে এগুলো তো সবই ফাংশন অফ টি না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লিখতে পারি অবশ্যই, কারণ এই পার্ট আর এফটিটা কিন্তু আমার রিয়েল ফাংশন, এফটিটা রিয়েল ফাংশন। যদি তাই হয় তাহলে যেহেতু আমার এই পার্টটা আই এর সাথে মাল্টিপ্লাইড আছে এবং আমি রিয়েল পার্টটা শুধু নেবো, তাহলে শুধুমাত্র আমার এইটাকেই তোমার তুলে নেবে না, সুতরাং আমি এদিকে ইমাজিনারির সাথে কিছুই আমি রাখতে পারি, রিয়েল ফাংশন যে কোনো রাখতে পারি, তাহলে আমি এইটাই পাবো, ঠিক তো? হ্যাঁ। তাহলে যদি পাই, যদি আমি শুধুমাত্র ভেতরের পার্টটাকে আমি দেখি, সেটা কিন্তু অনেকটা দেখতে এরকম। অবশ্য আমার এখন ডায়নামিক্সটা কমপ্লেক্স প্লেনে হচ্ছে, কিন্তু কমপ্লেক্স প্লেন কি, আমার জাস্ট একটা রিয়েল অ্যাক্সিস আছে আর ইমাজিনারি অ্যাক্সিস আছে, এবং সেখান দিয়ে একটা প্লেন কনস্ট্রাক্ট করছে, এটা তো অনেকটা এর সাথে সিমিলার। আমাদের যে 2D রিয়েল প্লেন এক্স আর ওয়াই, তার সাথে অনেকটা সিমিলার, এবং সেখানে জাস্ট এটা রিয়েল অ্যাক্সিস এবং এটা ইমাজিনারি অ্যাক্সিস।
তাহলে এখন যদি আমি এটা ডাইনামিক্সটা স্টাডি করি, এই পার্টটা ভেতরের পার্টটা যদি ডাইনামিক্সটা স্টাডি করি, সেটা তাহলে কিরকম হবে কেউ বলতে পারে? এনিওয়ান? উইথ টাইম যদি মুভমেন্ট হয় তাহলে কেমন হবে? আর 10 মিনিট লাগ, 10 মিনিট পরে আমি শেষ করে দেবো। কই করলো এটা? এই যে ভেতরের পার্টটা আছে, ভেতরের পার্টটা বলতে আমি জানতে চাইছি এই পার্টটা, ওমেগা টি মাইনাস ফাই এবং প্লাস এই পার্টটা। এই যে ইকুয়েশনটা আছে, টাইম একটা প্যারামিটার, তার তাহলে ডাইনামিক্সটা কেমন হবে? যদি এফটিটা আমার কোনোভাবে কনফাইন্ড না হয়, তাহলে কিন্তু মুভমেন্ট এরকম যা কিছু হতে পারে। যদি এফটিটা কোনো জেনারেল কনফাইন্ড ফর্ম না থাকে। কিন্তু যদি কেউ বুদ্ধি করে এফটিটাকে এরকম নেয়, যদি কেউ এই ফর্মটা নেয় এফটির, তখন তাহলে কেমন হবে? সাইন এক্স এর কার্ভের মতো হবে। না না, আমি এফটিটাই আনতে চাইছি, আমি ঘোড়াটাই আনতে চাইছি। এক্স ডিরেকশনে কসের মতন হবে আর ওয়াই ডিরেকশনে সাইনের মতো হয়, ওটা কি বলো সুপারপজিশন? ঠিক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি হবে কি হবে, ঠিকই ঠিক পথেই যাচ্ছ। তারপরে ওটার রেজাল্টেন্ট রেজাল্টটা কি হবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন? তাহলে এই যদি এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এম এক্স ফর্মে লিখতে পারি, তবেই তো স্ট্রেট লাইন হবে। তাহলে আমি কি সাইনকে লিখতে পারবো? সাইন ইকুয়াল সামথিং মাল্টিপ্লাইড উইথ কস, এরকম কি লেখা যায়? এইগুলো তো আমার মূল ইকুয়েশন আছে না। এটা আমি কিন্তু এক্স আর ওয়াই আমি লিখলাম, কিন্তু এটা আসলে তো রিয়েল পার্ট অফ জেড আর রিয়েল পার্ট অফ ইমাজিনারি পার্ট অফ জেড। যেহেতু আমি এটা তুলনা করছি এক্স ওয়াই প্লেনের মুভমেন্টের সাথে, সেই জন্য এই ফর্ম লিখলাম। এবার এই দুটো যদি আমার প্যারামেট্রিক ইকুয়েশন থাকে, তাহলে এই প্যারামেট্রিক ইকুয়েশনটা কি ডিনোট করে? সার্কেল। এটা কি ওয়ান? এটা ওয়ান হবে তো? হ্যাঁ। ঠিক। তাহলে এটা কি ডিনোট করবে? সার্কেল। তাহলে পুরো মুভমেন্টটা এখন তাহলে সার্কেলের ওপর কনফাইন্ড থাকবে, যদি কেউ এফটিটাকে এরকম নিতে পারে। কিন্তু ইন জেনারেল এফটিটাকে এরকম নেওয়ার কোনো কারণই নেই। এফটিটা ইন জেনারেল যা কিছু হতে পারে, কিন্তু রিয়েল হতে হবে। এবং যদি কনফাইন্ড না থাকে, সেটা আরবিট্রারি যে কোনো মোশন করতে পারে, নট ইন রিয়েল স্পেস বাট ইন কমপ্লেক্স প্লেন। ওকে, এই পুরোটা কিন্তু কমপ্লেক্স প্ল্যানে হচ্ছে। কিন্তু আমাদের যে ইকুয়েশনটা ছিল শুধুমাত্র রিয়েল স্পেসে যেহেতু স্টাডি করছি, সেটা শুধুমাত্র আমার এই অ্যাক্সেসের উপর হবে, যে রিয়েল অ্যাক্সেস তার উপরে হবে। কিভাবে হবে সেটা দেখার জন্য আমার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল সেটা আরেকবার লিখছি। এই যে ইকুয়েশনটা আছে সেটার কিন্তু দুটো আরো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। প্রথমত একটা লিনিয়ারিটি প্রপার্টি, যেটা প্রথমেই বলা হলো, আর একটা সেকেন্ড যেটা প্রপার্টি থাকবে, এটা কিন্তু টাইম ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট। এটা কিভাবে দেখবো ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট কি ইনভেরিয়েন্ট না? সাপোজ আমার প্রথম যে অপারেটরটা সেটা তো এরকম ফর্মে আছে। টাইম ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট বলতে বোঝায় যদি এক্স অফ টি এর সলিউশন হয়ে থাকে, তাহলে এইটাও একটা সলিউশন। যদি আমি টাইম ট্রান্সলেট করে নতুন একটা টাইম, অন্য একটা টাইমে দেখতে চাইছি, যদি আমি এই টাইমে দেখতে চাই, সেইটাও কিন্তু একটা সলিউশন হবে এই কোয়েশনটার। যদি এটা সলিউশন হয়, তাহলে টি প্রাইম ইকুয়াল এইটা, দুটোই কিন্তু এর সলিউশন হবে। সেটা কিভাবে দেখবো? সেটা দেখতে গেলে এইভাবে দেখতে পারি।
আর চেক করার জন্য আমার যেটা করতে হবে, আমি তাহলে এখন আগে আমার এইটা বসে আমি জানি যে আমার সলিউশন হয় এবং শূন্য দেয়, তাহলে আমাকে দেখতে হবে যে এইটা কি আমার সলিউশন দেয়। এটা শূন্য দেয় কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি শূন্য দেয় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ টাইম ট্রান্সলেশন ইনভ্যারিয়ান্ট। কিভাবে দেখবো? তাহলে এক্সটা কিন্তু টি প্রাইমের ফাংশন, তাহলে আমি চেন রুল লাগিয়ে এটা করতে পারি। এটা করতে পারি তো? এটা এটা এতে বুঝে গেল, এটা কি করলাম? আমি জাস্ট চেন রুল লাগিয়েছি। এক্স যেহেতু এখন টি প্রাইমের ফাংশন এবং টি প্রাইম যেহেতু টি প্রাইম কিন্তু টি এর ফাংশন, তাহলে আমি প্রথমবার ডেরিভেটিভ করলাম টি প্রাইমের রেসপেক্টে এবং টি প্রাইমটাকে ডেরিভেটিভ করলাম টি এর রেসপেক্টে, জাস্ট চেন রুল। তাহলে যেহেতু যদি হয় আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি ডিটি প্রাইম ডিটি, তাহলে কি দেবে? 1 দেবে তো? তাহলে এটা হচ্ছে 1। আমার সে একই হবে, এখানে আমি ডিটি ছিল, আবার চেন রুল লাগালাম। এটা সে একই হবে, 1 হবে। তাহলে এখন এটা পাবো তো? এটা পাবো তো? এবং যেহেতু আমরা একই জায়গা থেকে স্টার্ট করেছিলাম, তাহলে এটা বলতে পারবো যে শূন্য হবে। তাহলে যদি এটা ভ্যালিড থাকে তাহলে কিন্তু টাইম ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট হবে। মানে এক্স টি যদি একটা সলিউশন হয়, এক্স টি প্লাস এও একটা সলিউশন হবে। এটা কিভাবে দেখবো? এটা এখান থেকে কিন্তু দেখা যাবে, এই ইকুয়েশন এখান থেকে দেখা যেতে পারে। সাপোজ আমার সলিউশনটা ছিল এরকম, আমি যে কোনো একটা সলিউশন জাস্ট দেখাচ্ছি। এইটা আমার যে কোনো একটা সলিউশন x1, বা যদি এটা নাও করি আমি ইন জেনারেল মোর স্পেসিফিক যদি রিয়েল পার্ট অফ যেটা লিখছিলাম ওখানে আই ওমেগা টি, তাই তো হবে। কারণ যদি এইটাকে এটার জায়গায় বসিয়ে দিই তাহলে একসাথে যখন লিখবো তাহলে এটা হবে তো। হ্যাঁ। এবার আমি কি করবো? আমি করবো টিটাকে আমি রিপ্লেস করবো অন্য একটা টাইমে দেখবো, তাহলে এখন টিটা রিপ্লেস করবো এটা দিয়ে। তাহলে এখন এক্সটা কি হবে? মানে এখন কিন্তু তার পজিশন পাল্টে গেছে। এটা কিন্তু এক্স অফ টি ছিল, এখন আমি দেখছি এক্স অফ টি প্রাইম, মানে কিছুক্ষণ বাদে দেখছি সোজা কথা। ওমেগা টি আই আর ওমেগা এটা হবে কি যদি আমি টি এর জায়গায় টি প্রাইম এটা বসিয়ে দিই? হ্যাঁ। যদি এইটা হয় তাহলে এখন এই পয়েন্টটা যাবে কোথায়? যেহেতু আমি জাস্ট একটা ফেজের সাথে অ্যাড করেছি এবং এ একটা কনস্ট্যান্ট, জাস্ট আমি একটা ফেজ অ্যাড করেছি, তাহলে যেটা থাকবে সাপোজ যদি আমার এটা আগে প্রথমে ফাই থাকে, ফাই একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেখান থেকে আমি স্টার্ট করছি। যদি আমার ইকুইলিব্রিয়াম পজিশনে না থাকে, প্রথমে আমার ছিল এখানে, এটা ছিল আমার ওমেগা টি প্লাস ফাই। এখন আমি যেটা দেখছি, এখন আমি জাস্ট এইটাকে মাল্টিপ্লাই করলাম, একটা ফেজ ফ্যাক্টর অ্যাড করলাম,
তাহলে এখন সেটা কোথায় চলে যাবে? এখন তাহলে সেটা অন্য একটা জায়গায় চলে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ওমেগা টি প্লাস এ আই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুভমেন্টটা সম্পূর্ণ সবসময় এই সার্কেলটার উপরে হবে, সার্কেলের বাইরে বেরোবে না। যদি সার্কেলটার বাইরে না বেরোয়, তাহলে সেখান থেকে কি বোঝা যাচ্ছে আমি কেন এটা ওমেগা লিখেছিলাম? ওমেগা আমরা কি লিখে থাকি? অ্যাঙ্গুলার ভেলোসিটি লিখে থাকি। কিন্তু আমরা যখন এটাকে স্টাডি করছিলাম এইটার মধ্যে, এই যে এটার মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে কি করে? সেখানে তো তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছেই না, শুধুমাত্র লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছিল। এটার ক্ষেত্রে যদিও সামান্য একটা দেখতে পাচ্ছিলাম যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো তা সত্ত্বেও একটা মোর ইন জেনারেল একটা পার্সপেক্টিভ যেটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কনসেপ্ট আসছে, তার কারণ সেটা সবসময় ইমাজিনারি প্লেনের মধ্যে সার্কুলার মোশন করছে। যদিও সেটা রিয়েল স্পেসের মধ্যে আমার টু অ্যান্ড ফ্রো জাস্ট লিনিয়ার মোশন করছে, কিন্তু ইমাজিনারি প্লেনে সেটা সবসময় সার্কুলার মোশন করছে। সেই জন্য একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কনসেপ্ট আসছে। সেই জন্য ওমেগা ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাই বোঝা গেল? হ্যাঁ। যদি বোঝা গিয়ে থাকে তাহলে এখানেই স্টপ করবো, আর অনেকক্ষণ হয়ে গেল। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না। যদি না থাকে, এরপর কিন্তু যেটা কবে হবে ক্লাস জানি না, সেটা তোমরা জানাবে। আম, যেটা দেখবো যে এর কি করে, জাস্ট আমি ডায়নামিক্সটা এখন দেখলাম, ডায়নামিক্স এর পরে আরেকটা পার্ট থাকে যেটা কেন সেম হয়ে গেল। দুটো সিস্টেম তো আমার আলাদা ছিল, সিস্টেম আলাদা থাকা সত্ত্বেও যে কি করে তাদের মধ্যে সব ডায়নামিক্স সেম হলো বা ইকুয়েশন সেম পেলাম, সেটা কিভাবে হলো এটা দেখবো। আর তার এনার্জি ডায়াগ্রাম কেমন হবে না হবে, এবং অন্যান্য পার্ট যেটা থাকে, আর কয়েকটা প্রবলেম সেট দেবো, সেটা সলভ করবে। ঠিক আছে, তাহলে এখানেই বন্ধ করি। কারো কোনো প্রশ্ন নেই তো? না। ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ মিলন। তো যেটা বলার তো তোরা জানিসই। এবার এটা হচ্ছে তোদের এই যে মানে কেউ যদি ইন্ডিভিজুয়ালি ওয়েব অ্যান্ড অপটিক্স কোর্স কিনতে যায়, মানে এই যে কোর্সগুলো নিশ্চয়ই দেখেছি, সব কিছু জিনিস এখন ধরে ধরে পড়ানো হবে। সিলেবাস আমি দিয়েছিলাম গ্রুপে, তার রিগার্ডিং কিছু বুকসও ছিল। আমি বলছি না যে বুকস গুলো সব এভরিথিং তোদের কিনতে হবে, কিন্তু তোরা যারা আগে থেকে পরিস্থিতি জানিসই আমাদের এই যে মেটেরিয়াল মোর দ্যান এনাফ। ওকে, তো একটা কথা, সকলে মোটামুটি লাইভ ক্লাস করতিস আগে, কিন্তু এখন সেটা করছিস না। মানে বলছিস মেসেজ করে বলছিস রেকর্ডেড দেখবো, রেকর্ডেড। তো সেই মতো আমি যেটা বলছি, তো লাইভ ক্লাস করলে ভালো, কারণ লাইভে জিনিসগুলো কিছু কোয়ারি থাকলে তোরা লাইভ জিজ্ঞাসা করতে পারিস। তো রেকর্ডেড তো অনেক সময় রেকর্ডেড হয়ে যায় এবং ঠিকঠাক ভাবে হয় না, ঠিক আছে? কাজেই তো লাইভ ক্লাস করার চেষ্টা করিস। আর যেটা বললাম তোদের যে ওয়েব অ্যান্ড অপটিক্স যে আছে, ওয়েব অ্যান্ড অপটিক্স কোর্সটাও ইন্ডিভিজুয়ালি নিতে পারে। সেটা তো এখন 1600 টাকার মানে অফারে 1600 টাকার প্রাইস চলছে। আর এই যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের জন্য তোদের দেখবি যে সেমিস্টার 3-তে এটা ডিএসসি 3-তে ওয়েব অপটিক্স আছে, ডিএসসি 4-এ ম্যাথমেটিক্স 2 আছে, তাই তো? কাজেই তুই মানে তোরা আর কি ওইটা মানে যেটা তোদের সিইউপিএসসি তে 3 কোর্স, ঠিক আছে? তো এটা তোরা কিনে নিতে পারিস, ঠিক আছে? এটাই বলছিলাম। তো রেজিস্ট্রেশন আচ্ছা, আর করে একটা নিস। বিষয়, এই আমি একটা কথা বলি, যদি ক্লাস করাতে করাতে কোনো কিছু মনে হয় যে অসুবিধা হচ্ছে, সেটা জিজ্ঞাসা করবেই। আর এছাড়া যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে করলে ইমপ্রুভমেন্ট হতে পারে বা বুঝতে সুবিধা হবে তোমাদের, সেটাও জানাবে কিন্তু। আচ্ছা, এই হ্যাঁ, কি ওয়েভ অ্যান্ড আমরা কেউই অপটিক্স এর কিছু বই কোনটা ফলো করলে ভালো হয়? ওই দেখবি আমি বুক লিস্ট দিয়েছিলাম তো নাকি, মানে এতে বুক লিস্ট ছিল না ওর সিলেবাসের মধ্যে শেষের দিকে? হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে শেষের দিকে ওই কোনটা পড়বে? ওটা আমার মতে বলে ওই যেটা বি ঘোষের বুক আছে না, বি ঘোষ এন্ড কেজি মজুমদার। তো তোদের যে সিলেবাস এবং যদি তুই তো ক্যালকাটা স্টুডেন্ট, তো ক্যালকাটা স্টুডেন্টের রেসপেক্টে ওই যে বি ঘোষে আর কেজি মজুমদার একটা বই আছে দেখবি, একটা চটি পাড়া বাচ্চা পাড়া একটা বই আছে, ঠিক আছে? তো ওই বইটা কিনে রাখিস, অ্যান্ড ওটা কিনে রাখলে আমার মনে হয় যে সমস্ত কিছু হবে। তাও একটা ঘটকের বই আছে, ওটা কিনে রাখতে পারিস, পরবর্তীকালে কাজে লাগবে। তারপর মিলন কি বলে দেখ। যদি শুধুমাত্র ভাইব্রেশনের পার্টটা, শুধুমাত্র ভাইব্রেশন কেন, ওয়েব অপটিক্স এর যে পরের পার্টগুলো আছে, ওই ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, ওগুলো বোঝা যাবে। ওটা একটা বই আছে, পেইনের একটা বই আছে, এইচ যে পেইন, এটা হ্যাঁ, জানি দিয়েছিলাম না না বুক কত লিস্টটা। দাম হবে। বুক লিস্টটা দিয়েছিলাম না, পেনের পর এখানে যারা আছে তারা বলতে পারবে। বুক লিস্টটা দিয়েছিলাম, যাক, পেনের আমি বলছি বইটা। ওটা কত দাম হবে জানি না, তবে ওটা একটা রাখতে পারো ওটার সাথে কম্পানিয়ন হিসেবে, জাস্ট একটা সফট কপি সেখানে আছে। আর হ্যাঁ, এছাড়াও সব যদি কপি আছে। কম্প্যাক্ট ফর্মে চাইলে পুরানিকের ওইটা ভালো।
একদম ছোট পার্ট লেখা আছে, কিন্তু জিস্ট করে সবকিছু মূল বক্তব্য লেখা আছে। জাস্ট কত পাতা হবে, খুব জোর 60 পাতার মতো হবে সেই পার্টটা, একটা চ্যাপ্টার। সেটা খুব ভালো লেখা আছে মানে। আর এছাড়া গোল্ডস্টাইনের বইটার ফার্স্টের দিকে জাস্ট ওটা বোঝা যাবে না, কারণ ওগুলো খুবই অ্যাডভান্স। গোল্ডস্টাইনের বইয়ের জাস্ট অসিলেশন পার্টের প্রথম দুটো পাতা, সেটা খুব ইনসাইটফুল, ওটা পড়ে দেখা যেতে পারে। হ্যাঁ, প্রথমেই ওই বইগুলো পড়ে না বুঝতে হবে, প্রথমে একটু মানে বিঘোষও পড়তে হবে, প্রথমে একটু ইন্ডিয়ান অথর পড়, মানে বিঘোষ বুকটা একটু পড়, প্রবলেম টবলেম কিছু কর, দিয়ে তারপর ওই সমস্ত বইগুলো পড়িস যেগুলো বললো কাজ দেবে। এবং পাশে সফট কপি রাখতে পারিস, বউ যদি সফট কপি এখন অ্যাভেলেবেল, সবই কিনতে পারো, কোনো ব্যাপার নয়। আর আমাদের তো নোটস আছে মেটেরিয়াল, ঠিক আছে।